আজকে আমরা আলোচনা করব থমাস গ্রের লেখা এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড। এটা বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটা এলিজি। এলিজি আসলে কি? এলিজি হলো কোনো ব্যক্তির মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে লেখা। যদিও আমাদের এই বর্তমান যে এলিজিটা আছে এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম নেই, কিন্তু ধরা হয় এটা আমাদের লেখক বা কবি থমাস গ্রে তার বন্ধু রিচার্ড ওয়েসকে উদ্দেশ্য করে লিখেছিলেন। কেননা তার বন্ধুর মৃত্যুর পরবর্তী সময়ে কিন্তু কবিতাটা লেখা হয়েছিল। সেই জন্য থমাস গ্রে, যদিও তিনি অনেক কবিতা, অনেক এলিজি, অনেক কিছু লিখেছিলেন, তার মধ্যে মাত্র 13টা কবিতা পাবলিশ হয়েছিল। তিনি অনেক সেলফ ক্রিটিক্যাল ছিলেন। তার মনে হতো তার লেখার মধ্যে হয়তো সেরকম কিছু নেই। যদিও তার বন্ধু হোরেস, তিনি কিন্তু তার এই কবিতাটা, বর্তমান যে আমরা এলিজিটা পড়ছি, এটা তার বন্ধু তাকে জোর করে পাবলিশ করিয়েছিল এবং এটা এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এলিজির মধ্যে অন্যতম। উইলিয়াম গ্রে কে ছিলেন? ইনি ছিলেন একজন ট্রানজিশনাল পোয়েট। ট্রানজিশনাল পোয়েট মানে? ট্রানজিশনাল পোয়েটরা হলেন একদল কবি যারা কিনা অগাস্টান পিরিয়ড অর্থাৎ নিউ ক্লাসিক্যাল এজ, এই যে নিউ ক্লাসিক্যাল এজের যে সমস্ত কবিতা ছিল সেই ঘরানার বাইরে এসে এক ধরনের নতুন ধর্মী কবিতা লিখতে শুরু করলো। মূলত তারা প্রকৃতির কোলে নেমে এলো, প্রকৃতিকে নিয়ে লিখতে শুরু করলো। ঠিক আছে, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল এজ সেখান থেকে চলে এলো প্রকৃতি। সেই নিউ ক্লাসিক্যাল এজের বৈশিষ্ট্য তোমরা জানো, সেখানে সমাজ, মানুষের মোরালিটি, এই সমস্ত ইত্যাদি জিনিসগুলোকে নিয়ে লেখা হতো। কিন্তু এই সমস্ত কবিরা তারা সেই জিনিসগুলোকে বর্জন করে একটা নতুন ঘরানার কবিতার সৃষ্টি করলো, যার উপযোগ্য বিষয় হলো গ্রামীণ সমাজ, যার উপযোগ্য বিষয় হলো নেচার। সো দিস ইজ ওয়াই দে আর কল্ড দ্য ট্রানজিশনাল পোয়েট। এটা হচ্ছে একটা ট্রানজিশন, রোমান্টিক এজ এবং অগাস্টান এজ, নিউ ক্লাসিক্যাল এজ, এদের মধ্যে যে একটা ট্রানজিশন যারা ঘটিয়েছিল তাদেরকে বলছি আমরা ট্রানজিশনাল পোয়েট। এদের মধ্যে অন্যতম হলেন আমাদের লেখক, ইনি ছিলেন উইলিয়াম ব্লেক, রবার্ট বার্নস, জর্জ ক্র্যাবে, অলিভার গোল্ডস্মিথ, জেমস থমসন, কলিন্স প্রমুখ ছিলেন। সো নাও লেটস ডিসকাস অ্যাবাউট দ্য এলিজি। প্রথমেই বলি এটা অনেকটা লেন্দি একটা এলিজি। 33টা স্ট্যান্জা আছে এখানে এবং প্রতিটা স্ট্যান্জাতেই 4টে করে লাইন আছে এবং যে রাইমিং স্কিমটা সেটা হচ্ছে কিন্তু আয়াম্বিক পেন্টামিটার। আর প্রতিটা কোয়াট্রেনকে আমরা বলছি হিরোইক কোয়াট্রেন। আমাদের এই এলিজিটার বিষয়বস্তু হলো একটা ক্লাসিক্যাল যে থিম আছে, অর্থাৎ মেমেন্টো মোরি, যে তুমি মরবেই, রিমেম্বার দ্যাট ইউ মাস্ট ডাই। এই থিওরিটার উপর বেস করে কিন্তু আমাদের এই এলিজিটা লেখা হয়েছে। নামকরণটা কি আছে আমাদের এলিজির? এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড, অর্থাৎ একটি গ্রামীণ যে চার্চইয়ার্ড আছে, সমাধি ক্ষেত্র আছে, তার পাশেই কিন্তু তিনি এই এলিজিটা লিখেছেন। অর্থাৎ গ্রামীণ একটা পরিবেশ, যেটা ট্রানজিশনাল পোয়েটসের একটা বৈশিষ্ট্য। সন্ধ্যার সময় এটা লেখা হয়েছে। আমরা পড়তে পড়তে দেখতে পাবো ফার্স্ট 3 স্ট্যান্জার মধ্যে খুব ভালো করে তিনি সন্ধ্যার বর্ণনা করেছেন। সন্ধ্যাকালে তিনি কবিতাটা লিখছেন এবং সেই সময়টা আমরা স্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পাবো। আমরা যখন পড়ব আমরা কল্পনা করতে পারবো তিনি ঠিক কীরকম অবস্থায়, কখন কীরকম অনুভব করছিলেন এবং তার বক্তব্যটা তার লেখার মধ্য দিয়ে পরিস্ফুট হচ্ছে। চলো পড়ি। লেখক বলছেন, দ্য কারফিউ টোলস দ্য নেইল অফ পার্টিং ডে, the lowing hard wind slowly over the lea, the ploughman homeward plods his weary way and leaves the world to darkness and to me. Now fades the glimmering landscape on the sight, and all the air a solemn stillness holds, save where the beetle wheels his droning flight and drowsy tinkling lull the distant folds. Save that from yonder ivy-mantled tower the whooping owl does to the moon complain of such as wandering near her secret bower, molest her ancient solitary reign. শুরুতেই লেখক বলছেন, দ্য কারফিউ টোলস দ্য নেইল অফ পার্টিং ডে, মানে হলো যে গির্জাতে যে নেল হয় না, মানে ঘন্টার ধ্বনি বাজে, সেই ঘন্টা ধ্বনি বলে দেয় যে সন্ধ্যা হয়ে গেছে। সবাইকে, সবার উদ্দেশ্যে বলা হয় সন্ধ্যা হয়ে গেছে, তোমরা ঘরে যাও। তো লেখক এই উদ্ধৃতিটার মধ্য দিয়ে বলতে চাইলেন এখন সন্ধ্যা হয়েছে। লেখক একটা গির্জা এবং একটা সমাধি ক্ষেত্রের পাশেই দাঁড়িয়ে আছেন এবং
তার কবিতাটা তিনি লিখছেন। দ্য লোয়িং হার্ট উইন্ড স্লোলি ওভার দ্য লি, দ্য ফ্লাওয়ারম্যান হোমওয়ার্ড ফ্লাওয়ার্স হিজ ভেরি ওয়ে অ্যান্ড লিভস দ্য ওয়ার্ল্ড টু ডার্কনেস অ্যান্ড টু মি। কত সুন্দর একটা পরিবেশকে তিনি উপস্থাপিত করেছেন। দ্য লোয়িং হার্ট উইন্ড স্লোলি ওভার দ্য লি, দ্য ফ্লাওয়ারম্যান হোমওয়ার্ড ফ্লাওয়ার্স হিজ ভেরি ওয়ে। তিনি বলছেন লোয়িং হার্ট মানে ক্লান্ত যে রাখাল তার যে শাবকদেরকে নিয়ে, শিবদেরকে নিয়ে সামনের পানে এগিয়ে চলেছে। দ্য প্লাউম্যান হোমওয়ার্ড প্লস ইজ ভ্যারি ওয়ে। এবং প্লাউম্যান মানে চাষি, কৃষকরা কি করছে, এখন সন্ধ্যাবেলায় চাষবাস করে বাড়ি ফিরছে এবং কোন রাস্তা দিয়ে, ভ্যারি ওয়ে অর্থাৎ ক্লান্ত পথে বাড়ি ফিরছে। দেখো এখানে লেখক একটা ট্রান্সফার্ড এপিথেটের ব্যবহার করেছেন। ট্রান্সফার্ড এপিথেট মানে ভ্যারি ওয়ে অর্থাৎ অ্যাডজেক্টিভটা ওয়ে হচ্ছে নাউন, ভ্যারি হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এই অ্যাডজেক্টিভকে আমরা বলি এপিথেট। এই এপিথেটটা কার জন্য ইউজ করা হয়েছে, প্লাউম্যানের উদ্দেশ্যে করা হয়েছে, কিন্তু বসেছে কোথায়, ওয়ের আগে, অর্থাৎ এটা অন্য জায়গায় বসেছে। প্লাউম্যানের আগে মানে ভ্যারিটা কে আসলে, ক্লান্ত কে, প্লাউম্যান ক্লান্ত, চাষি ক্লান্ত, অথচ এখানে উদ্ধৃত আছে যে ক্লান্ত রাস্তা, অর্থাৎ এখানে ভুল জায়গায় বা অন্য জায়গায় আছে, তাই এটাকে বলছি আমরা ট্রান্সফার্ড এপিথেট। যেমন আমি আজ বিনিদ্র রজনী জাগলাম, অর্থাৎ রজনী বিনিদ্র হতে পারে না, আমি বিনিদ্র হতে পারি। এই যে ব্যাপারটা, এটাকে বলছি আমরা ট্রান্সফার্ড এপিথেট। সুতরাং এখানেও তিনি বলছেন যে ক্লান্ত পথে চাষি ঘরের পানে চলে যাচ্ছে। অ্যান্ড লিভস দ্য ওয়ার্ল্ড ডার্কনেস অ্যান্ড টু মি, এবং সবাই চলে যাচ্ছে, রাখাল চলে যাচ্ছে, চাষিরা চলে যাচ্ছে, একমাত্র আমি আছি যে কিনা এই সন্ধ্যাবেলায় চার্চের পাশে, সমাধি ক্ষেত্রের পাশে একা একা দাঁড়িয়ে আছে। এবং আমার কাছে আমি একাকী হয়ে গেলাম, ডার্কনেসটা অর্থাৎ সন্ধ্যাটা আমাকে ঘিরে ফেলেছে। নাও ফেডস দ্য গ্লিমারিং ল্যান্ডস্কেপ অন দ্য সাইড, এবং আমি দেখতে পাচ্ছি যে গ্লিমারিং ল্যান্ডস্কেপ, গোধূলির একটা পরিবেশ, সেই পরিবেশের মধ্যে সুন্দর একটা দৃশ্যপটে আমি দাঁড়িয়ে আছি। অ্যান্ড অল দ্য এয়ার আ সলেম স্টিলনেস হোল্ড, এবং হালকা বাতাস বইছে, কিন্তু সেটা একটা সলেম স্টিলনেস, তারা থমকে আছে, একটা নিস্তব্ধতা চারিদিকে দেখা যাচ্ছে। সেভ ওয়্যার দ্য বিটেল হুইলস ইজ ড্রোনিং ফ্লাইট অ্যান্ড ড্রাউজি টিঙ্কলিং লাল দ্য ডিস্টেন্ট ফোলস। সেভ মানে হচ্ছে এখানে এক্সেপ্ট, ছাড়া। কি ছাড়া মানে আমার এখানে স্তব্ধতা আছে, সবটাই চুপচাপ, শুধুমাত্র একটা কিছু এখানে চুপচাপ নয়, সেটা কি, ঝিঁঝি পোকার ডাক, সেটা কিন্তু এই নিস্তব্ধতাকে কিছুটা বিঘ্নিত করছে। আর কি আছে, আমি একটা কিছু টুংটাং শব্দ শুনতে পাচ্ছি, কোথায়, ডিস্ট্যান্ট ফোল্ড বলতে এখানে একটা যে ভেড়ার পাল হয় না, তাদের যে থাকার জায়গা করা হয়, সেইটাকে বলছে ফোল্ড। সো সেইখানে যে ভেড়ার পালে যে টুংটাং আওয়াজ আমি শুনতে পাচ্ছি, অর্থাৎ এই দুটো জিনিস আমার এই নিস্তব্ধটাকে কিছুটা আলোড়িত করছে, মুখরিত করছে। তিনি আবার কি বলছেন, সেভ দ্যাট ফ্রম ইয়ান্ডার আইভি ম্যান্টেল টাওয়ার the moping owl does to the moon complain of such as wandering near her secret bower, molest her and send solitary rain। অর্থাৎ এখানে যে একটা আইভি ম্যান্টেল টাওয়ার, এখানে একটা টাওয়ার আছে, পাশে একটা টাওয়ার আছে, যেটা কিনা মানে লতা বিশিষ্ট কোনো গাছের দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে টাওয়ারটা, সেইখানে বসে আছে কে, মপিং আউল, একটা পেঁচা বসে আছে। যে পেঁচাটা কমপ্লেন করছে, কাকে কমপ্লেন করছে, চাঁদকে। কি কমপ্লেন করছে, অফ সাচ অ্যাজ ওয়ান্ডারিং নিয়ার দ্য সিক্রেট বার্ড, তার যে একটা সিক্রেসি, তার যে একটা গোপনীয়তা। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি মুন আর পেঁচার মধ্যে একটা সম্পর্ক তুলে ধরেছেন লেখক। এখানে তিনি বলছেন মুনকে এখানে ফেমিনাইন জেন্ডার ধরা হচ্ছে, আর পেঁচাকে একটা পুরুষ ধরা হচ্ছে। এদের মধ্যে একটা প্রেম আছে, সেই প্রেমের মধ্যে বাধাকে দিচ্ছে আমাদের লেখক, আমাদের কবি। তিনি গেছেন, তিনি এই সন্ধ্যাবেলায় সেখানে দাঁড়িয়ে আছেন, তাদের যে বার্তালাপ, অর্থাৎ চাঁদ আর পেঁচার মধ্যে যে ভালোবাসা প্রেমের যে সম্পর্ক, তাদের যে গোপনীয়তা, এই গোপনীয়তার মধ্যে সে চলে এসছে। মোলেস রেইন বলতে এখানে তাদের যে গোপনীয়তাকে ডিস্টার্ব করছে, তারা যে চিরাচরিত ভাবে এখানে তারা প্রেম করে সময় কাটায়, চাঁদ আর পেঁচা, তাদের মধ্যে ডিস্টার্ব করছে কে, আমাদের কবি। এই কমপ্লেনটা করছে
পেঁচা চাঁদকে। পরের স্ট্যান্জায় কি বলছেন লেখক? Beneath those rugged elms that your trees sat, were heaps the turf in a many mouldering heap, each in its narrow cell forever laid. The rude forefathers of the hamlet sleep. The breezy call of incense breathing morn, the swallow twittering from the straw-built shade, the cock's shrill clarion or the echoing horn, no more shall rouse them from their lowly bed. অর্থাৎ লেখক সামনের পানে একটু এগিয়ে গেলেন, তারপর বলছেন beneath those rugged elms that your trees set, সেখানে কিছু গাছ আছে, সেই গাছের নিচে গাছের ছায়ার পাশে এসে তিনি বলছেন তিনি সেখানে কি আছে? where heaps the turf in a many mouldering heap, সেখানে হিপ হয়ে আছে মানে স্তূপ আছে কিছু। আসলে স্তূপটা হচ্ছে সমাধিক্ষেত্র, লতা গুল্ম সৃষ্টি হয়েছে যেটা হিপে পরিণত হয়েছে, স্তূপে পরিণত হয়েছে। তো সেখানে each in its narrow cell forever laid, the rude forefathers of the hamlet sleep, সেখানে শায়িত আছে কে? শায়িত আছে এই যে গ্রাম বাংলার কিছু মানুষ, গ্রাম বাংলার কিছু পূর্বপুরুষ, কিছু মানুষ শায়িত আছে। রুট ফোরফাদার বলতে এখানে রুট বলতে বোঝানো হয়েছে অশিক্ষিত মানুষ কিছু শায়িত আছে এই সমাধি স্তূপের মধ্যে, এবং তারা কিন্তু কখনো ঘুম থেকে উঠবে না, তারা চির ঘুমের দেশে আজ চলে গেছে। দ্য ব্রিজি কল অফ ইনসেন্স ব্রিদিং মর্ন, তাদের জন্য যতই কান্নাকাটি করা হোক না কেন তারা উঠবে না, যতই দীর্ঘশ্বাস ফেলা হোক না কেন তারা সেই ঘুম থেকে কখনো উঠবে না। দ্য সোয়ালো টুইটারিং ফ্রম দ্য স্ট্র বিল্ট সেট, যতই সোয়ালো পাখি তার গান করুক না কেন, চেঁচামেচি করুক না কেন, তাদের ঘুম কখনো ভাঙবে না। দ্য কক শ্রিল ক্লারিয়ান অর দ্য ইকোয়িং হর্ন, নো মোর শ্যাল রাউজ দেম ফ্রম দেয়ার লোলি বেড, মোরকের ডাক হোক বা হান্টারের চিৎকার হোক, তারা কিন্তু কখনোই তাদের নিদ্রা থেকে উঠবে না, তারা এখন ঘুমিয়ে আছে, তারা মৃত্যুর কোলে এখন শুয়ে আছে। No more shall rouse them from their lowly bed, তারা আর উঠবে না। For them no more the blazing hearth or shall burn, or busy housewife ply her evening care, no children run to lips their sire's return, or climb his knees envied kiss to share, এখানে কি হবে না? For them no more the blazing hearth shall burn, কোনো স্ত্রী or busy housewife ply her evening care, তাদের জন্য ঘরে আর রান্না করতে হবে না কারো, তাদের জন্য ঘরে রান্না হবে না, কোনো ব্যস্ত গৃহবধূকে তার স্বামীর সেবা করতে হবে না। স্বামী যখন ক্লান্ত হয়ে চাষ করে ফিরবে তাদের জন্য বাড়িতে রান্না করতে হবে না, তার স্ত্রীকে ব্যস্ত হতে হবে না। এমনকি আর কখনো এই সমস্ত মানুষ তার সন্তানের স্নেহ পাবে না। কোনো সন্তান তাদের কাছে গিয়ে তাদের বাবাকে দেখতে পেয়ে সারাদিন না দেখার পর সন্ধ্যাবেলা যখন তারা ফেরে, তাদেরকে দেখে যে একটা জড়িয়ে ধরার কম্পিটিশন তৈরি হয় দুই ভাইয়ের মধ্যে, সেগুলো হবে না। কেউ আর তার বাবাকে দেখে জড়িয়ে ধরে আসতে পারবে না, কারণ তার বাবা এখন শুয়ে আছে। কোথায় আছে? এখন ওই সমাধিক্ষেত্রে শুয়ে আছে। ওই সমস্ত বাবারা তাদের সমস্ত রকমের দাম্পতিক সুখ থেকে আজ বর্জিত। Often did the harvest to their sickle yield, their furrow often the stubborn gleaf has broke. As jocund did they drive their team afield, how bowered the woods beneath their sturdy stroke. লেখক বলছেন তারা ছিল ক্ষেত মজুর, তারা ছিল চাষি, তারা ছিল কৃষক, তারা কাস্তে দিয়ে ফসল ফলাতো, তারা ছিল সাধারণ মানুষ। Their furrow often the stubborn gleaf has broke, তাদের লাঙলের দ্বারা মাটি খুঁড়তো, সেই মাটিতে ফসল হতো। তারা হাউ জয়ফুল দে ওয়্যার, তারা অত্যন্ত খুশি ছিল তাদের এই সাদামাটা জীবন দিয়ে। সারাটা জীবন অনেক কাজকর্ম করে তাদের জীবনটা কেটে যেত। Let not ambition mock their useful toil, their homely joys and destiny obscure, nor grandeur hear with a disdainful smile the short and simple annals of the poor. The boast of heraldry, the pomp of power, and all that beauty, all that wealth ever gave, are waste like the inevitable hour. The paths of glory lead but to grave. লেখক বলছেন, let not ambition, সমাজের তথাকথিত ধনী লোকদের বলছে, তোমরা
ওই সমস্ত সাদামাটা মানুষদেরকে নিয়ে তোমরা মক করো না, সাদামাটা জীবন পরিচালনাটাকে তোমরা মক করো না। দেয়ার হোমলি জয়েস, তাদের সাদামাটা আনন্দ জীবন, অ্যান্ড ডেস্টিনি অবসকিউর, আসলে তাদের ডেস্টিনি, তাদের ভাগ্য তাদের সাথ দেয়নি। নর গ্র্যান্ডিওর হেয়ার উইথ আ ডিসডেনফুল স্মাইল, লেখক ওই সমস্ত বিত্তবান মানুষদেরকে বলছেন তোমরা তাদের কথা ডিসডেইনফুল স্মাইল অর্থাৎ ঘৃণার সঙ্গে শোনো না, ঘৃণা দিয়ে হেসো না। দ্য শর্ট অ্যান্ড সিম্পল অ্যানালস অফ দ্য পুয়ার, এই সমস্ত মানুষদের যাদের কোনো ঐতিহাসিক তথ্য নেই, তাদের জীবনটা ছোট্ট সাধারণ জীবনের মধ্যে আবদ্ধ, তাদের হিস্টোরিক্যাল রেকর্ড নেই, এই জন্য তুমি হেসো না তাদের দিকে তাকিয়ে। দ্য বোস্ট অফ হেরালডি, দ্য পম্প অফ পাওয়ার, তোমার যে বংশ গরিমা আছে, তোমার যে পাওয়ারের গরিমা আছে, তুমি যার জন্য অহংকার বোধ করছো, এবং তোমার যে সৌন্দর্য আছে, অ্যান্ড অল দ্যাট বিউটি অল দ্যাট ওয়েলথ এভার গেভ, তুমি যে পরিমাণ সম্পত্তি আজ স্থাপন করেছো, সমস্ত কিছুই ওই ইনএভিটেবল আওয়ার যেটা আছে, মৃত্যু আছে, মৃত্যুর কাছে তোমাকে লুটিয়ে পড়তে হবে, মৃত্যুর কাছে তোমাকে মাথা নত করতে হবে। যতই তুমি ধনী হও না কেন, বিত্তবান হও না কেন, যতই তুমি সুন্দর হও না কেন, যতই তুমি পাওয়ারফুল হও না কেন, সব শেষে তোমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। একটাই মাত্র বিছানা, যেটা হলো গ্রেভ। দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু গ্রেভ, যতই তোমার গৌরব থাকুক না কেন, তোমাকে কিন্তু গ্রেভেই যেতে হবে। নট ইউ ফে প্রাউড ইমিউট টু দিস দ্য ফল্ট, if memory over that tomb no trophies raise, where through the long drawn ale and fleeted vault the pealing anthem swells the note of praise, can story turn or animated bust back to its mansion called the fleeting breath, can honor's voice provoke the silent thirst of or flattery soothe the dull cold tear of date? লেখক তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে nor you fe proud impute to this the fault, হে ধনী লোকেরা, তোমরা যারা নিজেদের জন্য গর্ববোধ করো, তোমরা যারা তাদেরকে মক করছো, উপহাস করছো, তাদেরকে তোমরা ইউজ করো না তাদের মিস্টেকের জন্য, তাদের এই নর্মাল জীবনযাপনের জন্য তোমরা তাদেরকে দোষী করো না। লেখক বলছেন ইফ মেমোরি ওভার দেয়ার টুম নো ট্রফিস রেইজ, ওয়ার থ্রু দ্য লং ড্রন এল অ্যান্ড ফ্রেটেড ভল্ট দ্যাট ফিলিং অ্যান্থেম ওয়েলস দ্য নোট অফ প্রেজ, তাদের সমাধিক্ষেত্রের উপর কোনো রকম প্রেজ করা নেই, তাদের সমাধি ক্ষেত্রে কোনো রকম কিছু লেখা নেই, তাদের সমাধিতে কেউ কোনো কিছু মেমোরির, তাদের উদ্দেশ্যে কোনো রকম কথা লিখে দিয়ে যায়নি, কোনো অ্যান্থেম রচনা হয়নি, তাই বলে তুমি তাদেরকে দোষ দিও না। তারা সাধারণ মানুষ ছিল, তাদেরকে দোষ দিও না, এটা তাদের ফল্ট নয়, আর এটার জন্য তাদেরকে উপহাস করো না। তারপরেই তাদেরকে প্রশ্ন করছি লেখক, কবি বলছেন ক্যান স্টোরি ইট আর্ন আর অ্যানিমেটেড বাস ব্যাক টু ইটস ম্যানশন কল দ্য ফ্লিটিং বার্ড, আচ্ছা কখনো মানুষের স্ট্যাচু তৈরি করে তার অস্তিত্বটাকে রেখে দিয়ে তার উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেলে আমরা কি কখনো তাকে ফিরে পেতে পারি? বিত্তবানদের উদ্দেশ্যে লেখক বলছেন তোমরা যে এত রকম ভাবে তাদেরকে জীবিত করার চেষ্টা করো, মানে তাদেরকে তাদের মেমোরির জন্য তোমরা তাদের স্ট্যাচু ক্রিয়েট করো, এর দ্বারা কি তারা সত্যি ফিরে আসে? কোনোভাবে তাদের ব্রেথটা সচল করতে পারো তোমরা? ক্যান অনার্স ভয়েস প্রভোক দ্য সাইলেন্ট ডাস্ট, তোমরা যে তাদেরকে অনার দাও মৃত্যুর পরে, তোমরা তাদের জন্য গান লেখো, ফ্ল্যাটারি, তোমরা যে গান লেখো এটার দ্বারা মৃত আত্মা, মৃত দেহ, সেখানে কি প্রাণ সঞ্চার হয় কখনো বলো? কবি আমাদের জীবনের চিরসত্যের কথা বললেন, আমাদের জীবনের এটাই বাস্তবিকতা, আমাদের সকলকে একদম মরতে হবে, আমাদের সকলকে মৃত্যুকে স্বীকার করতেই হতে হবে। আমি বড়লোক হই না কেন, আমি গরিব হই না কেন, আমাকে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে, কেউ নিস্তার পাবে না, সবাইকেই মরতে হবে। লেখক বলছেন perhaps in this neglected spot is laid some heart once pregnant with celestial fire, hands that the rod of empire might have swayed, or wake to ecstasy the living liar, কে বলতে পারে যে এদের মধ্যে কেউ হয়তো ছিল একজন সেলেস্টিয়াল ফায়ার, কোনো একজন ঋষি, বহুত জ্ঞান সম্পন্ন কেউ একজন ছিল, একজন
রিলিজিয়াস প্রিচার ছিল, কে বলতে পারে। হয়তোবা কেউ ছিল কোনো সম্রাট, যে সম্রাট হতে পারত, যে রাজা হতে পারত, যার মধ্যে ক্ষমতা ছিল, কে বলতে পারে। হয়তোবা কেউ বা ওয়েক টু এক্সট্যাসি দ্য লিভিং লায়ার, লায়ার হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কেউ বা সুন্দর বাদ্যযন্ত্র বাজাতে পারত, গান রচনা করতে পারত, মিউজিশিয়ান হতে পারত, কে বলতে পারে। হতেই পারতো এদের মধ্যে কেউ একজন। কিন্তু knowledge to their eyes that ample page, rich with the spoils of time didn't unroll. Chill penury repressed their noble rage and forged the genial current of the soul. কিন্তু এই সমস্ত নলেজ, এই সমস্ত জ্ঞান তাদের সামনে কখনো আনফোল্ড হয়নি। তারা তোমাদের মতো বিত্তবান না হওয়ার জন্য, সম্ভ্রান্ত না হওয়ার জন্য, ধনী না হওয়ার জন্য তাদের কাছে এত সুযোগ আসেনি। তারা সারাটা দিন, সারাটা জীবন ধরে দুমুঠো খাদ্য বস্ত্রের যোগান করতেই তাদের সময় চলে গেছে। তাদের সময় হয়নি এত জ্ঞান আহরণ করার, জ্ঞানটা গ্রহণ করার তাদের সময় হয়নি, সুযোগ হয়নি। দারিদ্রতাই ছিল তাদের মূল প্রতিবন্ধকতা। তাই তাদেরকে দেখে হে ধনী, তোমরা মক করো না। তারা হয়তো অনেক জ্ঞান আরোহণ করার অধিকারী থাকতে পারত, কিন্তু দারিদ্রতা তাদের সাথ দেয়নি। নেক্সট স্ট্যান্ডায় লেখক বলছেন, ফুল মেনিয়া জেম অফ পিওরেস্ট রে সেরিন, দ্য ডার্ক আনফ্যাথম কেভস অফ ওশান বিয়ার, ফুল মেনিয়া ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন অ্যান্ড ওয়েস্ট ইজ সুইটনেস আন্ডার ডেজার্ট এয়ার। আবারও তিনি একটা কঠিন সত্যের কথা বললেন। দারিদ্রতার জন্য এই সমস্ত মানুষরা তাদের বহু সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই লেখক বলছেন যে ফুল মেনিয়া জেম অফ পিওরেস্ট রে সেরিন, হয়তো অনেক কিছুই আছে, অনেক জেম আছে, অনেক মণি মুক্ত আছে, যারা কিনা গভীর সমুদ্রের তলদেশের কোনো গুহাতে পাওয়া যায়, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না, বিকজ তারা সমুদ্রের অতল গহনে থাকে, তাই তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা থাকে। ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন অ্যান্ড ওয়েস্ট ইজ সুইটনেস অন দ্য ডেজার্ট এয়ার। অর্থাৎ মরুভূমির বুকে অনেক ফুলই ফোটে, অনেক সুন্দর ফুল ফোটে, তাদের সুগন্ধি আছে, কিন্তু সেই সুগন্ধি আমরা পাই না, কারণ তারা ডেজার্টে, মরুভূমির বুকে ফোটে বলে। সেই জন্য আমাদেরকে সেই গানটার কথা মনে করিয়ে দেয়, নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি না জোটে। অনেক মানুষই আছে যারা এভাবেই তাদের যে সম্ভাবনা আছে, তাদের ট্যালেন্টটাকে আছে, হারিয়ে ফেলে শুধুমাত্র দারিদ্রতার জন্য। এদের মধ্যে কেউ বা ছিল, হয়তো হতে পারত, সাম ভিলেজ হ্যামডেন that with dauntless brace the little tyrant of his fields withstood. Some mute, inglorious Milton here may rest, some Cromwell guiltless of his country's blood. কেউ বা হ্যামডেনের মতো হতে পারত, একজন রেভলিউশনারি, একজন রেবেল হতে পারত। এদের মধ্যে কেউ বা একজন হ্যামডেন হতে পারত, একজন রেবেল, যে তার ভীতিহীন বক্ষ নিয়ে প্রতিপক্ষকে সংহার করেছিল, টাইরানের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। এইরকম কেউ একজন হতে পারতেন এদের মধ্যে কেউ। সাম মিউট ইনগ্লোরিয়াস মিল্টন হেয়ার মে রেস্ট, এখান থেকে কোনো মিল্টন হতে পারত, মিল্টন দ্য গ্রেটেস্ট পোয়েট হতে পারত এদের মধ্যে কেউ একজন। সাম ক্রমওয়েল গিল্টলেস অফ হিজ কান্ট্রিজ ব্লাড, এখানে হয়তো কেউ ক্রমওয়েল হতে পারত, যাকে কিনা অন্যায়ভাবে এক্সিকিউট করা হয়েছিল। ক্রমওয়েল যে কিনা গিল্টলেস নয়, এরম কেউ ক্রমওয়েল হতে পারত এদের মধ্যে, কিন্তু ভাগ্য তাদের সাথ দেয়নি। The applause of listening senates to command, the threats of pain and ruin to despise, to scatter plenty over a smiling land and read their history in a nation's eyes. The applause মানে হলো praise of listening senates to command, সেনেটস রাজসভাসদ, তাদের যে প্রেজ, তাদের যে অ্যাপ্লড, তারা শোনেনি কখনো। The threats of pain and ruin to despise, to scatter plenty over a smiling land and read their history in a nation's eyes. অর্থাৎ গোটা দেশকে, গোটা রাজ্যকে বাঁচানোর জন্য তারা যে লড়াই করবে, এবং লড়াই করার পর তাদের জন্য যে প্রেজ করা হবে, যে প্রশংসা গাথা করা হবে, সেগুলো কিন্তু তারা কখনো শোনেনি। সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত রকমের ভয় ভীতি যন্ত্রণা উপেক্ষা করে তারা যে দেশের জন্য লড়ে সমস্ত মানুষকে গৌরবান্বিত করবে এবং তাদের হিস্ট্রি লেখা হবে, সেই সৌভাগ্য তাদের
হয়নি। দেয়ার লর্ড ফরবিড, তাদের ভাগ্য কখনো তাদের সাথ দেয়নি। নট সার্কামস্ক্রাইবড অ্যালং দেয়ার গ্রোয়িং ভার্চুস বাট দেয়ার ক্রাইমস কনফাইন্ড, একদিক দিয়ে ভালোই হয়েছে, শুধুমাত্র তাদের যে গুণগুলো প্রকাশ পায়নি এটা নয়, অর্থাৎ তাদের যে দারিদ্রতা তাদেরকে সমস্ত দিক দিয়ে তাদের প্রকাশ্যে বাধা দিয়েছে। এর খারাপ দিকই আছে এমনটা নয়, ভালো দিকও আছে, যেটা হচ্ছে তাদের ভার্চু বিকশিত হয়নি, বাট দেয়ার ক্রাইমস কনফাইন্ড, তাদের যে অপরাধও কিন্তু তারা করেনি, অপরাধ তাদের করতে হয়নি। ফর ওয়েট থ্রু স্লটার টু আ থ্রোন, সম্রাট হওয়ার জন্য তাদেরকে কাউকে হত্যা করতে হয়নি। আমরা পড়েছি ইতিহাসে আওরঙ্গজেব শাসক হওয়ার জন্য, সম্রাট হওয়ার জন্য তার ভাইদেরকে হত্যা করেছিল সিংহাসন লাভ করতে। তাদেরকে কিন্তু এই সমস্ত মানুষদেরকে সম্রাট হওয়ার জন্য এই সমস্ত কাজ করতে হয়নি, কাউকে হত্যা করতে হয়নি। and shut the gates of mercy on mankind, তারা শুধুমাত্র মানুষকে ভালোই বেসে গেছে। The struggling pangs of conscious truth to hide, to quench the blushes of ingenious shame, or heap the shrine of luxury and pride with incense to kindle at the muse flame, তাদের বিবেক তাদের কখনো দংশিত করেনি। কেন? কারণ যে সমস্ত মানুষেরা অনেক বড় পদের অধিকারী হয়, অনেক বড় শাসক হয়ে ওঠে, নেতা হয়ে ওঠে, তাদের কিন্তু অনেক মিথ্যা কথা বলতে হয়, তাদের কিন্তু অনেক কারাপশন করতে হয়, কারাপশন করেই গোটা দেশকে পরিচালনা করতে হয়, তারা অনেক খারাপ সঙ্গতি নেয়। কিন্তু এই সমস্ত মানুষ কোনো রকম খারাপ কর্মে লিপ্ত হয়নি। টু কুইন্স দ্য ব্লাশেস অফ ইঞ্জিনিয়ার শেম, তাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আর হিপ দ্য শ্রাইন অফ লাক্সারি অ্যান্ড প্রাইড উইথ ইনসেন্স কিন্ডল অ্যাট দ্য মিউজিস ফ্লেম, তার লাক্সারি পাওয়ার জন্য, আভিজাত্যের লোভে তারা কখনো নিজেদের বিবেককে খোয়ায়নি, নিজেদের বিবেককে ভুল লুণ্ঠিত করেনি, তারা কবি হয়নি এবং কোনো ধনী ব্যক্তিকে ফ্ল্যাটার করতে হয়নি। আমরা দেখি কিছু মানুষ আছেন, কিছু কবি আছেন, বর্তমানে তোমরা দেখবে কিছু কবি আছে যারা সমাজের উচ্চবিত্তবান বা মন্ত্রী আছে, তাদের উদ্দেশ্যে, তাদের নাম করে, তাদের নামে অনেক সুন্দর সুন্দর কবিতা লেখে, যেগুলো কিন্তু তারা ডিজার্ভ করে না। শুধুমাত্র তাদেরকে খুশি রাখার জন্য তারা কিছু ফ্ল্যাটারি করে, এই সমস্ত কবিতা লেখে। আসলে এরা কিন্তু ভিতর থেকে অখুশি হয়। আর না করলেও বিপদ, না করলে, আর ওই সমস্ত মানুষদেরকে ফ্ল্যাটারি না করলে তারাও গরিব থাকবে, তাদেরও কবিতা তারা পড়বে না, শুনবে না, বা তারা পারিশ্রমিক পাবে না। অনেকভাবে তারা ওই সমস্ত মানুষদের কাছ থেকে বেনিফিট পায়, তো সেখান থেকে তারা বঞ্চিত হবে। সেই জন্য তাদের বিবেকের বিরুদ্ধে হলেও তারা কবিতা লেখে, ফ্ল্যাটারি করে। কিন্তু এই সমস্ত মানুষেরা, সাধারণ গ্রামের মানুষেরা, কখনো এইরকমভাবে কাউকে ফ্ল্যাটারি করতে হয় না তাদের। তারা সাদামাটা জীবনে খুশি থাকে, নিষ্পাপ সরল জীবন, বেশ খুশি থাকে তারা এইভাবে। Far from the madding crowds ignoble strive, their sober wishes never learn to stray. Along the cool sequestra's veil of life they kept the noiseless tenor of their way. মানে এই সমস্ত মানুষের ভিড় থেকে অনেক দূরে, এই সমস্ত খারাপ মানুষের ভিড় থেকে অনেক দূরে থাকে গ্রামের সহজ সরল সাদাসিধা লোকেরা। এই লাইনটা ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এটা তোমরা শুনে থাকবে নামটা। এটা হার্ডির লেখা একটা নভেল, এখান থেকে তিনি নিয়েছিলেন, তার নভেলের নামকরণ করার জন্য এই লাইনটা নিয়েছিলেন, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। তো এই লোকেরা, এই সমস্ত লোকেরা এই পাগল, উন্মাদ, খারাপ লোক থেকে দূরে থাকে। দেয়ার সবার উইশেস নেভার লার্ন টু স্ট্রে, তাদের ছোট ছোট কিছু বাসনা ছিল, যেই ছোট বাসনাগুলো তাদেরকে কখনো বিপদে চালিত করেনি, বিপথে তারা যায়নি, তারা সৎ পথে উপার্জন করেছে, সৎ পথে জীবন নিষ্পন্ন করেছে, তাদেরকে কখনো খারাপ কিছু সঙ্গ নিতে হয়নি। অ্যালং দ্য কুল সিকুয়েস্টার্স ভেল অফ লাইফ, তাদের যে ছোট্ট নীর আছে, ছোট্ট নীরে তারা আশ্রয় নিয়েছিল, সেখানেই তারা সুন্দর জীবনযাপন করেছে। দে কেপ্ট দ্য নয়েসলেস টেনর অফ দেয়ার ওয়ে, তাদের জীবনটা এভাবেই সুন্দর, কোনো রকম বিশৃঙ্খলাহীন জীবনযাপনে তারা অভ্যস্ত ছিল, সেভাবেই জীবনযাপন করেছে। Yet even these bones from insult to protect, some frail memorial still erected nigh, with uncouth rhymes and shapeless
sculpture raked implores the passing tribute of a sigh. They name their years spelled by the unlighted muse, the place of fame and elegy supply, and many a holy takes around the strews that teach the rustic moralist to die. তবুও এই সমস্ত মানুষেরা তাদের যে ইনসাল্টটাকে রক্ষা করার জন্য, অর্থাৎ তোমরা যেভাবে অপমান করো এই সমস্ত মানুষদেরকে, তাদের মেমোরিয়ালের কিছু লেখা থাকে না বলে তাই তারা তাদের সমাধিক্ষেত্রে কিছু লিখেছে। কেউ লিখেছে উইথ আনকুথ রাইমস অ্যান্ড শেপলেস স্কাল্পচার ডেট, সেখানে হয়তো ছন্দময় কোনো কবিতা লেখা হয়নি তাদেরকে নিয়ে, কোনো এপিথ্যাট কেউ লেখেনি সুন্দর করে ছন্দময়ী কোনো কবিতা বা এপিথ্যাট, কিন্তু কিছু লেখা আছে। এবং যা দেখে কিনা কোনো একজন ব্যক্তি যে কিনা পথ চলতি লোক হঠাৎ সেগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলবে এবং সেখানে এসে দাঁড়াবে। দেয়ার নেম দেয়ার ইয়ার স্পেল বাই দ্য আনলাইটেড মিউজ, এবং তাদের নামে যে লিখেছে সে খুবই আনলাইটেড মিউজ, স্পেলড বাই দ্য আনলাইটেড মিউজ, মানে যে কোনো একজন কোনো খ্যাতনামা কবি লেখেনি, তাদের নামে কোনো এপিথ্যাট লেখেনি, একজন অখ্যাত মানুষ, অখ্যাত কোনো কবি, গ্রামের কবি, সে লিখেছে এই এপিথ্যাট তাদের নামে। দ্য প্লেস অফ ফেম অ্যান্ড এলিজি সাপ্লাই অ্যান্ড মেনি আ হোলি টেক্স অ্যারাউন্ড দ্য strews that teach the rustic moralist to die, এবং সেখানে ছন্দময় কোনো কবিতা লেখা হয়নি, এলিজি লেখা হয়নি, এপিথ্যাট লেখা হয়নি, লেখা হয়েছে হোলি টেক্সট, বাইবেলের কিছু কথা, যা তাদেরকে, এই সমস্ত গ্রাম্য মানুষদেরকে জীবনের মানে শেখায়, মানুষের মৃত্যু যে অবধারিত এটার সঙ্গে পরিচয় ঘটায়। তারা সব জীবনের মানে জানে, তারা মৃত্যুকে স্বীকার করতে জানে, সেই নিয়েই এমনটা লেখা হয়েছে সমাধিক্ষেত্রের গায়ে। কেন লেখা হয়েছে? ফর হু টু ডাম ফরগেটফুলনেস আ প্রে, displeasing anxious being ever resigned, leave the warm prescience of the cheerful day, nor cast one longing lingering look behind। একটা জীবনের চিরসত্য কথা লেখক বলছেন, কবি বলছেন, কি বলছে? কে চায় ভুলে যেতে, কে চায় তাকে সবাই ভুলে যাবে এমনটা হতে, কেউ হরণের শিকার হতে চায় না। displeasing anxious being ever resigned, তারা চায় না মানুষ তাদেরকে ভুলে যায় চিরতরে। live the warm prescience of the cheerful day, কেউ চায় না এই সুন্দর পৃথিবীর ছেড়ে চলে যেতে, এই পৃথিবীর সুন্দর cheerful day, শান্তিময়ী আনন্দময়ী জীবন ছেড়ে কেউ যেতে চায় না, কিন্তু যেতে হয়। তাই তো কিছুটা হলেও তাদেরকে যাতে করে কেউ মনে করে, সেই জন্য তাদের সমাধি ক্ষেত্রের গায়ে কিছুটা ছন্দহীনভাবে লেখা আছে তাদের নামে। নর কাস্ট ওয়ান লঙ্গিং লিঙ্গারিং লুক বিহাইন্ড, কে চায় না তাদের মৃত্যু পরিবর্তন জীবন দেখতে। অন সাম ফন্ড raise the parting soul relies, some pious drops the closing eye require, even from the tomb the voice of nature cries, even in our ashes leave their wounded fire, on some fond raise the parting soul relies। যখন মানুষ মারা যায়, যখন মানুষ মারা যায়, যখন আমরা মারা যাই, আমরা চাই কেউ একজন থাকুক যে পায়েস ড্রপ, মানে আমাদের সত্যিকারের হার্ট ফেইল্ড জেনুইন কান্না কাঁদুক আমাদের জন্য। আমরা চাই আমাদের ভালোবাসার মানুষগুলো, আমাদের কাছের মানুষগুলো আমাদের জন্য চোখের জল ফেলুক আমরা যখন মারা যাব, আমরা সবাই চাই। ইভেন ফ্রম দ্য টুম দ্য ভয়েস অফ নেচার ক্রাইস, এমনকি সেও কেঁদে ওঠে যে লোকটা মারা গেছে, কেউ কাঁদুক তাদের জন্য, প্রকৃতি কাঁদুক তাদের জন্য, কেউ তো কাঁদুক। ফর দি who mindful of the unhonored dead does in these lines their artless tale relate, if chance by lonely contemplation late, some kind trade heart spirit shall inquire their fate। এখানে লেখক বলছেন ফর দি, যেই কবি সমাধিক্ষেত্রের গায়ে ওই সমস্ত মানুষদের বিবরণ লিখেছে, কে লিখেছে এই ব্যাপারে যখন অন্য কোনো মানুষ প্রশ্ন করবে, তার প্রত্যুত্তরে গ্রামের কোনো ব্যক্তি, গ্রামের কোনো বৃদ্ধ ব্যক্তি কি বলছে এখানে লেখা আছে, কি বলছে? Happily some hooded-headed swain may say, often have we seen him at the peep of dawn, brushing with hasty steps the dews away to meet the sun upon the upland lawn। কোন একজন বৃদ্ধ মানুষ, ভেরি হেডেড মানে সাদা চুল বিশিষ্ট মানুষ, বৃদ্ধ মানুষ লেখকের সম্পর্কে বা কবির সম্পর্কে বলবে, কি বলবে? Often have we seen him at the peep of dawn, মাঝে মাঝে আমি দেখেছিলাম, আমি ওই মানুষটাকে, যুবকটাকে দেখেছিলাম যে কিনা
এখানে লিখেছে, তাদের সম্পর্কে কবিতা লিখেছে, সেই লেখকটা বা সেই যুবকটাকে আমি দেখতাম ভোরবেলাতে, তাকে দেখতাম যে কিনা ব্রাশিং উইথ হেস্টি স্টেপস দ্য ডিউস অ্যাওয়ে, সে শিশির ভেজে পায়ে ভোরবেলা ব্রাশ করতে করতে আপল্যান্ড লনে সামনে সূর্য দেখার জন্য এগিয়ে যেত। রেগুলার There at the foot of yonder nodding beach that rates its fold fantastic roots so high, his listless lane at noontide would stretch and pour upon the brook that babbles by. আমি মাঝে মাঝে দেখতাম সে কোথায় যেত, সামনের কোনো একটা বিচে, অর্থাৎ এখানে নডিং বিচ, বিচ বলতে এখানে নদীর কথা বলা হচ্ছে, এখানে লাস্টে আছে, লাস্টের লাইনে স্ট্যান্ডার ব্রুক আছে, ব্রুক বলতে নদীর পাড়ে বসে আছে। পাড়ে দেখেছি আমাদের এই যুবকটাকে, কবিকে দেখেছি যে কিনা নডিং বিচ অর্থাৎ নদীর জলের আওয়াজে জায়গাটা নয়েজ হতো, সেই রকম একটা নদীর পাশে আমাদের এই যুবকটাকে, আমাদের এই কবিকে দেখেছি। ওই বৃদ্ধ লোকটা বিবরণ দিচ্ছে বা দেবে। দ্যাট রেটস ইজ ওল্ড ফ্যান্টাস্টিক রুট সো হাই, হিজ লিস্টলেস লেন্থ অ্যাট নুনটাইড উড হি স্ট্রেচ। লিস্টলেস লেন্থ মানে যুবকটা লম্বা কিছুটা, লিস্টলেস লেন্থ মানে অনেকটা লম্বা, লম্বা হয়ে সে বসতো গাছের নিচে। অ্যান্ড পোর আপন দ্য ব্রুক দ্যাট বাবলস বাই, এবং পোর আপন মানে একদৃষ্টিতে দেখা, জলের দিকে তাকিয়ে, নদীর দিকে তাকিয়ে সে এক দৃষ্টিতে কিছু ভাবতো। হার্ড বাই ইয়ন উড স্মাইলিং অ্যাজ ইন স্কর্ন, ম্যাটারিং হিজ ওয়েওয়ার্ড ফ্যান্সিস হি উড রোভ, নাও ড্রপিং উফুল ওয়ান লাইক ওয়ান ফরলর্ন, আর ক্রেজড উইথ কেয়ার, আর ক্রসড ইন হোপলেস লাভ। আমি মাঝে মাঝে দেখেছি কোনো একটা বনের গিয়ে দেখেছি বা কোনো গাছের তলায় দেখেছি ছেলেটাকে হাসতে দেখেছি, কখনো বা তাকে বিড়বিড় করে মাটারিং করতে দেখেছি, আপন মনে সে কিছু বলে চলেছে, আপন মনেই সে কিছু বলে চলেছে। কখনো বা দেখেছি কোনো সে উফুল ওয়ান অর্থাৎ ফরলোন হয়ে, অর্থাৎ একাকী হয়ে, কোনো বিরহ ব্যথায় কাতর হয়ে, ব্যর্থ প্রেমের জন্য তাকে দেখেছি সে আপন মনে কিছু বলে যাচ্ছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো দুঃখিত আছে। আমি এমনটা দেখে চলেছি, ওই যুবকটাকে দেখেছিলাম। ওয়ান মর্নিং আই মিসড হিম, এভাবে আমি রেগুলার তাকে দেখতাম, কিন্তু একদিন কি হলো, একদিন আমি তাকে দেখতে পেলাম না। আই মিসড হিম অন দ্য কাস্টমড হিল। কাস্টম বলতে অ্যাকাস্টম, অর্থাৎ সে যে চিরদিন চিরাচরিতভাবে যে হিলের কাছে আসতো, রেগুলার আসতো, সেই হিলে আমি তাকে দেখতে পেলাম না একদিন। অ্যালং দ্য হিট অ্যান্ড নিয়ার হিজ ফেভারিট ট্রি, তার যে ফেভারিট যে গাছটা আছে, গাছের নিচেও তাকে দেখতে পেলাম না, কোথাও দেখতে পেলাম না। তারপরে আরও একটা দিন এলাম, অ্যানাদার কেম ন রিয়েট বিসাইড দ্য রিল, আমি তাকেও সেইখানেও দেখতে পেলাম না, পরের দিনও দেখতে পেলাম না। নর আপ দ্য লন নর দ্য উড ওয়াজ হি, কোথাও তাকে দেখতে পেলাম না, বনে জঙ্গলে কোথাও দেখতে পেলাম না তাকে। দ্য নেক্সট উইথ ডার্জেস ডিউ ইন স্যাড অ্যাডে, স্লো থ্রু দ্য চার্চ ওয়ে পাথ উই স হিম বর্ন, অ্যাপ্রোচ অ্যান্ড রেট, for thou canst read the lay graved on the stone beneath you edge thorn. একদিন তাকে দেখলাম, তার মৃতদেহ বহন করে কিছু মানুষ এগিয়ে আসছে চার্চের দিকে, অর্থাৎ সে মারা গেছে। ডার্জ মানে মৃত্যু উপলক্ষে যে কান্না, মানে শোকগীতি গাওয়া হয়, সেই শোকগীতের সঙ্গে সঙ্গে তার মৃতদেহ নিয়ে একদল মানুষ আসছে চার্চের দিকে এবং সে মারা গেছে। তুমি দেখতে পারো এখানে তার সমাধিক্ষেত্র আছে। অ্যাপ্রোচ অ্যান্ড রিড, যাও সামনে গিয়ে যাও, এখানে পড়তে পারো, কারণ তোমাকে দেখে শিক্ষিত মানুষ লাগছে, তুমি পড়তে পারবে। দ্য লে, এখানে গ্রেভড বলতে এনগ্রেভড আছে, অর্থাৎ এই যে গ্রেভিয়ার আছে এখানে, ওই ছেলেটা যে যুবকটা অন্যদের নিয়ে লিখেছিল তার সম্পর্কে তুমি দেখতে পাবে, তার নামে লেখা আছে এখানে কিছু, তার সম্পর্কে তুমি বিস্তারিত জানতে পারবে। এই গ্রেভটা দেখো, গ্রেভিয়ারটা দেখো, কি লেখা আছে, অন দ্য স্টোন বিনিথ ইউ এজ থর্ন, স্টোনের নিচে লেখা আছে, দেখো কি লেখা আছে। পরের এপিটাপে বলছে, এপিটাপ হচ্ছে একটা ইনস্ক্রিপশন, যেটা কারো মৃত্যু উপলক্ষে লেখা হয়ে থাকে। আসলে আমাদের এখানের যে এলিজির যিনি কবি আছেন অর্থাৎ থমাস গ্রে, তার নিজের সম্পর্কেই তিনি লিখে রেখেছেন, তিনি তার নিজের এপিট্যাট নিজে লিখেছেন। লাস্ট 3টে স্তবকে আমরা পাবো দেখতে। কি বলছেন তিনি এখানে, here rest his hate upon the lap of earth, a youth to fortune and to fame unknown, fair signs frown not on his humble birth, and melancholy marked him for her own.
বলছেন যে here rest his head upon the lap of earth, a youth to fortune and to fame unknown. লেখক বলছেন যে এখানে একজন সাহিত্য আছে যে কিনা যার কাছে ফরচুন ছিল না, যার ফেম কেউ জানে না, মানে তার নিজেকেই বলছে যে আমার কোনো ওয়েলথ ছিল না, আমার কোনো ফেম ছিল না, আমাকে কেউ জানে না, আমি এমন একজন ব্যক্তি, কোনো টাকা পয়সা খ্যাতি কিছুই ছিল না। Fair signs found not on his humble birth, and melancholy marked him for own. নলেজ হয়তো তার ছিল, কিন্তু তার সঙ্গে তার জীবনে মেলানকলি অর্থাৎ দুঃখ বিষাদ তাকে তার আপন বন্ধু ভেবে বসেছিল, অর্থাৎ দুঃখটা তার কখনো পথ ছাড়েনি, সারাটা সময় সে দুঃখের সঙ্গে বিরাজ করত। Large was his bounty and his soul sincere, heaven did a recompense as largely saint. He gave to misery all he had, a tear he gained from heaven, it was all he wished a friend. কবি বলছেন যে লার্জ ওয়াজ ইজ বাউন্টি, সে ছিল দয়াবান, দয়ালু, এবং তার এমপ্যাথি ছিল তার মধ্যে, তার সোল ছিল, তার আত্মা ছিল অন্যের জন্য কাতর। Heaven did a compensation. আল্লাহ ভগবান তাকে দুঃখ দিয়েছে, তাকে ব্যথা যন্ত্রণা দিয়েছে, কিন্তু সে তার বদলে কম্পেনসেশন হিসেবে দিয়েছে কি তাকে একটা সুন্দর মনের অধিকারী করেছে, দয়াবান করেছে, এমপ্যাথেটিক, তাকে সহানুভূতিশীল করেছে, এবং সে আর একটা কিছু পেয়েছে। He gave to misery all he had, a tear he gained from heaven, a friend. সে ঈশ্বরের কাছ থেকে একটা বন্ধু পেয়েছে। আসলে যেই বন্ধুর উদ্দেশ্য করে আমাদের এলিজিটা শেয়ার করেছে, সেই রিচের ওয়েস্ট, সে তার কাছের বন্ধু, সেই এইরকম একটা সুন্দর জেনুইন বন্ধু পেয়েছে, এটাই তার জন্য অনেক। No further seek his merits to disclose, or draw his freight lays from their dead abode. There they like in trembling hope repose the bosom of his father and his God. কবি এখানে বলছেন যে তুমি জানতে চেও না, তুমি আর খুঁজতে যেও না, তার যে মেরিটটা, তার যে বুদ্ধি খুঁজতে যেও না, তার যে হিজ ফ্রেইলটিস, তার যে ব্যর্থতা, তার যে সফলতা, এসব খুঁজতে যেও না। সে এখন নিশ্চিন্তে শায়িত আছে এই সমাধিক্ষেত্রে, সে এখন ঈশ্বরের কাছে যেতে চাইছে, সে ঈশ্বরের কোলে, ঈশ্বরের কাছে যাবে। তাই তার জীবন নিয়ে আর অত বিশ্লেষণ করার দরকার নেই, তার সফলতা ব্যর্থতা নিয়ে ভাবার দরকার নেই, সে এখন ঈশ্বরের কাছে যাবে, সে এখন ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করবে, তাই সে এখানে শায়িত আছে। দ্যাটস অল, এটাই ছিল আমাদের কবিতাটা। সো আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, আই সাজেস্ট ইউ টু প্লিজ লাইক ইট, অ্যান্ড অলসো if you have any doubt, you can ask me in the comment section. I'll obviously tell your answer as soon as possible. Take care.